আন্তর্জাতিক রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা বন্ধু বলে কিচ্ছু হয় না। এখানে দেশের স্বার্থই শেষ কথা, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। বাংলাদেশের বর্তমান নির্বাচনের প্রেক্ষাপটে ভারত ও বিএনপির মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যাওয়া কিসের ইঙ্গিত দিচ্ছে? ভারত কি তবে আওয়ামী লীগের দিক থেকে মুখ ফিরিয়ে নিল? এরকম নানান প্রশ্ন এখন ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে সাধারণ মানুষের মনে। দেখুন, আমরা জানি 2024 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে এটাই প্রথম সাধারণ নির্বাচন। আর সম্প্রতি বাংলাদেশে হওয়া ভোটে মূল লড়াই হচ্ছিল মূলত তারেক রহমানের দল বিএনপি এবং জামাতে ইসলামীর মধ্যে। আর নির্বাচনের ফলাফল এখন আমাদের চোখের সামনে। বাংলাদেশের ভোটে বিএনপির অপ্রত্যাশিত জয়, যেখানে হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে যেভাবে জামাতের প্রভাব বা ক্ষমতা বেড়ে গিয়েছিল, সেখান থেকে দেখতে গেলে অনেকে ধরেই নিয়েছিল যে যেহেতু বাংলাদেশ জামাতের কন্ট্রোলে চলে গেছে, তাই এবারের ইলেকশনে বোধহয় জামাতে ইসলামী জিতবে। কিন্তু ভোটের ফলাফল সামনে আসতেই যেন একেবারে খেলা ঘুরে গেল। ভোটে বিএনপির বেনজিরভাবে জিত, আর তারপর তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা। তবে কি বাংলাদেশে বিএনপির ক্ষমতায় ফেরা ভারতেরই কোনো মাস্টার স্ট্রোক? শেষমেশ ভারতের মডেল ফলো করে ইলেকশনে বাজিমাত তারেকের। দেখুন, বাংলাদেশে বিএনপির ক্ষমতা লাভের পিছনে যে ভারতের কোনো না কোনোভাবে হাত রয়েছে, তা আন্তর্জাতিক মহলে এখন বেশ চর্চিত। কিন্তু এছাড়াও স্ট্র্যাটেজিক্যালি দিক থেকে তারেকের ক্ষমতায় ফেরার পিছনে বেশ কিছু কারণও তুলে ধরেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যেমন, বিএনপি এখন নিজেদের আওয়ামী লীগের বিকল্প হিসেবে সেন্টার লেফট বা মধ্যমপন্থী হিসেবে প্রমাণ করতে চাইছে। ভোটের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে দেশে কোনো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ চলবে না এবং একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্বাধীন বিচার বিভাগ গঠন করা হবে, যা বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলমান অশান্তিকে রোধ করবে। এছাড়া তারেক রহমান 17 বছর লন্ডনে থাকায় বর্তমানে তার রাজনৈতিক ভাষাতেও যে আমূল পরিবর্তন এসেছে, তা অনেক বিশেষজ্ঞর মতে একটা আন্তর্জাতিক গ্রুমিংয়ের ফলাফল। ব্রিটেন ও আমেরিকাও চায় বাংলাদেশে এমন একটা সরকার থাকুক যা চীনের দিকে খুব বেশি ঝুঁকে পড়বে না। আর অন্যদিকে এক্ষেত্রে ভারতের পজিশনও বেশ স্ট্র্যাটেজিক। তাই বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এলে ভারত একদিকে যেমন বিএনপির সাথেও যোগাযোগ রাখছে, অন্যদিকে শেখ হাসিনাকেও নিজের দিকেই রাখছে। ভারতের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং ইসলামী কট্টরপন্থা দমন করা। আর সেই অনুযায়ী শেষ পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারতের সাথে সুসম্পর্ক রাখা যে কোনো সরকারের জন্যই জরুরি হয়ে পড়বে ভবিষ্যতে বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশে বিএনপির অপ্রত্যাশিত জয়ে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি এবং তার জোট প্রায় 112টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে প্রায় 20 বছর পর বিএনপি পুনরায় ক্ষমতায় ফিরেছে। উল্টো দিকে প্রধান বিরোধী দল হিসেবে জামাতে ইসলামী এবং তাদের 10 দলীয় জোট প্রায় 77টি আসন পেয়ে সংসদে প্রধান বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করেছে। আর বাংলাদেশে জামাতে ইসলামীর উত্থান ঠেকাতে হিন্দু ভোটাররা এবার সুপরিকল্পিতভাবে বিএনপিকেই ভোট দিয়েছে। এছাড়া যেহেতু বিএনপির প্রধান তারেক রহমান সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কথা দিয়েছিলেন সমগ্র বাংলাদেশিদের, তাই অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাতে ইসলামীর কট্টরপন্থী মনোভাবের ভয়েই হিন্দু ভোটাররা বিএনপিকেই একমাত্র কার্যকর বিকল্প হিসেবে বেছে নিয়েছে এবং সেখানে ভোট দিয়েছে। অন্যদিকে নির্বাচনের ফলাফলের পর ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও একটা নতুন মোড় দেখা যাচ্ছে। এমনিতেই আমরা জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে এই ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। সেই সাথে এবার যেন ক্রমশ পিএম মোদীর ভক্ত হতে শুরু করেছে বাংলাদেশিরা। কথা কেন বলছি তার প্রমাণও দেব এবার।
বাংলাদেশের নির্বাচনের আগেই ভারতের উন্নয়ন মডেল অনুকরণ করেছে বাংলাদেশ, আর সেই মডেলই যেন বিএনপিকে বাংলাদেশের ক্ষমতা পেতে অনেকভাবেই সাহায্য করেছে। একটা সময় যেই বাংলাদেশ চীন ও পাকিস্তানের সাথে মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আজ সেই বাংলাদেশই নিজের অস্তিত্ব রক্ষায় ভারতের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছে। শুধু চাল বা ডিজেল আমদানিতেই নয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন তাদের ভবিষ্যৎ গড়তে ভারত সরকারের জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্পগুলো সরাসরি অনুকরণ বা নকল করছে। তার কারণ, সম্প্রতি বাংলাদেশে হওয়া নির্বাচনে অংশ নেওয়া প্রতিটা প্রধান দলের প্রতিশ্রুতিতেই ছিল মোদী সরকারের উন্নয়ন মডেলের ছায়া। যেমন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার মাধ্যমে নিম্নবিত্ত পরিবারগুলোকে মাসে 2500 টাকা করে দেওয়া হবে। এটা ভারতেরই ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার হুবহু সংস্করণ। এছাড়াও বিএনপির ফার্মার কার্ড, স্কুলে মিড ডে মিল এবং ডিজিটাল ইকোনমি গড়ার পরিকল্পনাগুলো ভারতের কৃষক নিধি ও ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পেরই অনুকরণ বা নকল। অন্যদিকে জামাতে ইসলামী এবং নতুন গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টিও অর্থাৎ এনসিপি, তারাও স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে ভারতীয় প্রকল্পের অনুকরণ বা নকল করেছিল। আর এখানে মজার আরেকটা বিষয় হলো, একসময় যারা ভারতের বিরোধিতা করত, আজ তারাই জনগণের মন জয় করতে ইন্ডিয়া ফার্স্ট নীতির আদলে বাংলাদেশ ফার্স্ট নীতির স্লোগান দিচ্ছে। ভারতের এই জয় জয়কার প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ায় উন্নয়নের ক্ষেত্রে ভারতের মডেলই এখন সবার কাছে শ্রেষ্ঠ। সুতরাং বাংলাদেশের এই নির্বাচন শুধুমাত্র বাংলাদেশেরই ভবিষ্যৎ নয়, বরং ভারত ও বাংলাদেশের সম্পর্কের এক নতুন সমীকরণেরও যে জন্ম দিয়েছে তা নিঃসন্দেহে বলা চলে। আবার অন্যদিকে বাংলাদেশে বিএনপির ক্ষমতায় আসায় ভারতের মাস্টার স্ট্রোক নিয়েও বেশ আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে ভারতের সাথে তারেক রহমানের একটা গোপন সমঝোতা হয়েছে। তারেক রহমান কথা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় এসে হিন্দুদের নিরাপত্তা দেবেন এবং বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধান বজায় রাখবেন। আর তিনি খুব ভালো করেই এখন বুঝতে পেরেছেন যে ভারতের সাথে সুসম্পর্ক রাখা ছাড়া বাংলাদেশের অর্থনীতি চালানো সম্ভব নয়, আর সেটা বিদ্যুৎ হোক, ডিজেল হোক বা খাদ্যশস্য খাতে। আর তাই বাংলাদেশে ক্ষমতা ধরে রাখতে শেষমেশ ভারতমুখী হতে হয়েছে বিএনপিকে। আর এখানেই সবচেয়ে বড় আর একটা চমক হলো, বাংলাদেশের হিন্দুরা এবার দুহাত ভরে বিএনপিকেই ভোট দিয়েছে। বিএনপির যে জয়ের ব্যবধান, তার বড় একটা অংশ এসেছে হিন্দুদের ভোট থেকে। হিন্দুদের মূল লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে জামাতে ইসলামীকে হারানো। কারণ জামাত ক্ষমতায় এলে হিন্দুদের নাগরিক অধিকার এবং নারীদের কর্মসংস্থান হুমকির মুখে পড়ত। এমনকি যেসব পরিবারের পুরুষেরা অন্য কোথাও ভোট দিয়েছেন বলে জানা যাচ্ছে, তাদের বাড়ির মহিলারাও গোপনে জামাতের বিরুদ্ধে গিয়েই ভোট দিয়েছে বিএনপিকে। সুতরাং এক্ষেত্রে নিঃসন্দেহে বলা চলে যে বাংলাদেশে এই মুহূর্তে ফের বিএনপির ক্ষমতা লাভের পিছনে ভারতেরই মাস্টার স্ট্রোক খুব ভালো মতোই কাজ করেছে। এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত জানাবেন অবশ্যই কমেন্ট করে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বিভিন্ন খবর এবং সেগুলোর সহজ ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।